দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতায় একমত বাংলাদেশ ও তুরস্ক। ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন। বিশ্ব পরিবেশ দিবসে শব্দ দূষণের প্রতিকার চাইলেন রাজধানীবাসী। প্রকৃতিতে ফিরতে পারে এল নিনো, প্রভাব পড়বে বাংলাদেশেও, বিশেষজ্ঞদের মত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছি। আজ থেকে সেখানে ডিআইজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন। আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। লালমনিরহাট সহ ৩ জেলায় সীমান্ত এলাকা দিয়ে অন্তত ৬০ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। বিজিবির কঠোর পদক্ষেপে শূন্যরেখায় অবস্থান। রাজধানীর বাজারে প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৬ টাকা পর্যন্ত। সবজির অতিরিক্ত দামে অসন্তোষ ক্রেতাদের মাঝে। ১ কেজি চাউলে ৫ টাকা ৬ টাকা বাড়াই দিল, এটা দেখার মতো কেউ নেই। এখন একটু বাজার বেশি, ৫০ থেকে ৬০-এর উপরে কোনো সবজি নেই। গাইবান্ধায় তিস্তার দুই পাড়ে শুকনো বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। সমাধানে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দাবি। বুঝার পর থেকে শুনি খনন করার কথা, অসময় ভারতবাসী পানি ছাড়ি দেয়। এপার ভাঙ্গে ওপার যায়, ওপার ভাঙ্গে এপার থেকে। যদি খনন হলে অবশ্যই রাস্তাঘাট হবে, সব দিক দিয়ে ভালো হবে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার সন্ধ্যায়। ১০ বছর পর বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। হ্যাট্রিক শিরোপার হাতছানি সফরকারীদের সামনে। ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। এবারে পুরো আয়োজন। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে একমত বাংলাদেশ এবং তুরস্ক। সেই লক্ষ্যে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বিকাশের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বিকাশের পদক্ষেপ জোরদারের বার্তা দেন। বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তাঁর দেশ। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে শক্তিশালী এবং দূরদর্শী মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখছি। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে আমাদের সহযোগিতা বিকাশের জন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা সেটি পর্যালোচনা করছি। তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই জন্য তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা তুরস্ককে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। এছাড়া শিক্ষা ও প্রযুক্তি খাতে দেশটির সহযোগিতা আমরা চেয়েছি। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শব্দ দূষণ ঢাকাবাসীর জন্য দিন দিন এক ভয়াবহ ঘাতক হয়ে উঠেছে, যা থেকে হাইপারটেনশন, হৃদরোগ, মাথা ব্যথা, স্মরণশক্তির হ্রাস, স্নায়ুর সমস্যা এবং মানসিক চাপ তৈরি হতে পারে। বিশ্ব পরিবেশ দিবসে এই সমস্যার নানা দিক তুলে ধরে প্রতিকার চাইলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিটি কর্পোরেশন থেকে আশ্বাস দেওয়া হয় ঢাকায় শব্দ দূষণ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের। দিনে রাতে নির্মাণ কাজ, মাইক ও লাউড স্পিকারের ব্যবহার, গাড়ির হর্ন সহ আরও বেশ কয়েকটি উৎস রয়েছে শব্দ দূষণের। আবার শব্দ দূষণে দায়ী প্রমাণিত হলে রয়েছে শাস্তির বিধানও।
হর্ন বাজাচ্ছে, এটাতে এমনিও আমাদের হচ্ছে পরিবেশের জন্য হচ্ছে সমস্যা, আর এমনিও হচ্ছে আমাদের হচ্ছে সাউন্ডের জন্য আমাদের ভোকাল করে হচ্ছে সেই লেভেলের হচ্ছে প্রবলেম হয়। হর্নটা বাজালে সাধারণ মানুষের সমস্যা, এমনকি বাচ্চাদের যারা আছে তাদেরও সমস্যা হয়। অবশ্যই ক্ষতি আছে, কারোর সমস্যা না, বধির হয়ে যাবে। কিন্তু ঢাকাসহ দেশের মহানগরগুলোয় এই শব্দ দূষণের মাত্রা দিন দিন যেন বাড়ছেই। এমনই প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবসে এর বিরুদ্ধে সচেতনতা গড়তে শুক্রবার ঢাকায় আয়োজন করা হয় নানা কর্মসূচির। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও গুলশান সোসাইটি সহ বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয় শব্দ দূষণের বিরুদ্ধে। এটা আমাদের যে জীবন সেটাকে বাধাগ্রস্ত করছে এবং আপনারা সবাই জানেন স্বাস্থ্য দূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো একটা মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকতে গেলে আমাদের শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে হবে। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব জোন হিসেবে ঘোষণা করেন ডিএনসিসির প্রশাসক। আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছি। আজ থেকে সেখানে ড্রেজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন, আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। পরে গুলশান সোসাইটির পক্ষ থেকে গুলশান লেকের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি বছর প্রকৃতিতে ফিরতে পারে এল নিনো বা উষ্ণায়ন প্রক্রিয়া। এটি একটি জলবায়ু চক্র যার প্রভাবে মধ্য পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়, ফলে দেখা দেয় খরা। আবহাওয়াবিদরাও জানিয়েছেন বাংলাদেশেও এল নিনোর প্রভাব পড়তে পারে। এল নিনো মূলত একটি জলবায়ু চক্র যার ফলে মধ্য পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা 2026 থেকে 2027 সালের মধ্যে বহুগুণ শক্তিশালী এল নিনোর রূপ প্রত্যক্ষ করতে যাচ্ছে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা 30 বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয় তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরে দ্বিমেরু পজিটিভ না থাকে তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরে যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10% হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়। 2026 সালে সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছে বিশেষজ্ঞরা। খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়, কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এপ্রিলের উষ্ণতম মাস, কিন্তু সেই মাসে আপনার প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে ইতিমধ্যে এই গাছে বড় একটা ইম্প্যাক্ট হয়েছে। আপনারা জানেন যে অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন প্লেনল্যান্ডে যেসব জায়গা ধান কাটা সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বৃষ্টির কারণে, তারা অনেক সময় এই 2 টাইমে ধান শুকাতে পারেনি। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশেও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বেশি শক্তিশালী হলে জুন থেকে পরবর্তী বছরের সময়গুলোতে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসতে পারে ব্যাপক পরিবর্তন। খরায় বেশি ক্ষতি হবে কৃষির। আমন ধান যেটা, এটা অনেকটা হচ্ছে পানির উপর নির্ভরশীল, বর্ষার কম বৃষ্টির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইরিগেশন দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনাকে জ্বালানি বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনার বীজ বপনের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনাকে হয়তো তাদেরকে কিছুটা চেঞ্জ আনতে হবে। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62 ভাগ। তবে পূর্বাভাস নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে বলেও জানাচ্ছেন বিজ্ঞানীরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকার পরিবেশ নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। বায়ু দূষণ, শব্দ দূষণ আর সবুজের অভাবে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে। এই অবস্থায় ঢাকার বর্তমান পরিবেশ নিয়ে সাধারণ মানুষ আসলে কি ভাবছেন, সেসব কথাই উঠে এসেছে আজকের জনতার কথায়। আজ বিশ্ব পরিবেশ দিবস। রাজধানী হিসেবে ঢাকাবাসী ঠিক কতটা মানসম্মত পরিবেশে বসবাস করছেন? আমার বলতে খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে যে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা সিটি বসবাসের জন্য ভীষণভাবে অনুপযুক্ত। মানে পলিউশন যেটাকে আমরা বলি, মানে প্রতি নিঃশ্বাসে আমরা বিষ গ্রহণ করছি। শব্দ দূষণ,
বিভিন্ন ধুলাবালু, অস্বস্তিকর অবস্থা। যানবাহনগুলো আছে এখান থেকে কালো ধোঁয়া এবং এখান থেকে যে নিঃসৃত কার্বন, এটা পরিবেশটাকে আরও বেশি উত্তপ্ত করতেছে। রাস্তাঘাটে হাঁটাচলা করলে চারিদিকে পানি, ময়লা আবর্জনা, দুর্গন্ধ এটা ভরাই থাকতেছে। পৃথিবীর তাপমাত্রা দিন দিন যেভাবে বাড়ছে বা জলবায়ুর যে পরিবর্তন, হঠাৎ দেখা গেল যে একটা রেডিক্যাল চেঞ্জ আসে যায়, যেমন তাপমাত্রা খুব বেশি বেড়ে যায়, আবার যখন বৃষ্টি শুরু হয় হঠাৎ খুব বেশি বৃষ্টি হয়, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সেই প্রেক্ষিতে ঢাকা শহরের দিকে তাকালে দেখব যে অনেক বছর যাবত এখানকার যে জলবায়ু এবং আবহাওয়া সেটি আসলে আমাদের স্বাস্থ্যকর বা বসবাসের উপযোগী না। বায়ু দূষণটা খুবই বাজেভাবে হইতেছে আমাদের, মানে এই এরিয়া তো তাও ভালো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তো আসি একটু গাছ দেখার জন্য, আমাদের এরিয়ার অবস্থা খুবই বাজে। মানুষের যে অসচেতনতা, আমরা মানে সব কিছুতেই যে প্রশাসনের উপর দায় চাপিয়ে দেই, এটা আসলে আমাদের এক ধরনের, আমি বলবো যে ভুল। ঢাকা এমন একটা শহর যেটা যান্ত্রিকতায় মানে পরিপূর্ণ হয়ে গেছে। সো ইট পাথরের এই শহর যদি আমরা আরেকটু বসবাসযোগ্য, আরেকটু গ্রিন করতে চাই, আমাদেরকে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে, আর এই অতিরিক্ত গরমের ফলে হিট স্ট্রোক সহ পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। হিট স্ট্রোক কি অন্যান্য স্ট্রোকের মতো? এমন সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, চলুন জেনে আসি। প্রখর রোদ আর তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা দেশ জুড়ে, জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে এমন অবস্থা চলবে আরও কয়েকদিন। এই পরিস্থিতিতে মানুষ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে। কি এই হিট স্ট্রোক, কেন হয়, কাদের হয়, আর এর প্রতিকারী বা কী? চলুন জেনে নেই চিকিৎসক কি বলছেন। মানুষের বডির যে কোর টেম্পারেচার, অর্থাৎ ইন্টারনাল যে টেম্পারেচার, নর্মালি অ্যাভারেজ 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট থাকে। বাইরের টেম্পারেচার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই রেগুলেশন সিস্টেমটা ফেল করে, তখন বডি টেম্পারেচার, ইন্টারনাল যে কোর টেম্পারেচার, সেটা 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেলে তখন এটাকে আমরা হিট স্ট্রোক বলি। তিনি জানান, সাধারণত যারা সরাসরি রোদের সংস্পর্শে আসেন তাদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি। এমন হলে শরীর অবশ, লাল লাল অ্যালার্জি, মাথা ব্যথা, বমিসহ নানান উপসর্গ দেখা দিতে পারে, এমনকি হতে পারে মৃত্যুও। তবে হিট স্ট্রোক আর স্ট্রোক দুটো আলাদা বিষয়। এই শব্দটা এক শব্দ, আর স্ট্রোক যেটা, সেটা হচ্ছে ব্রেইনের স্ট্রোক। সেটা ব্রেইন স্ট্রোক দুটো আলাদা শব্দ। হিট স্ট্রোকে পেশেন্ট কনফিউজড হয়ে যায়, পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে কনফিউশন হতে পারে, খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, এদের হার্ট রেট অনেক বেড়ে যায়, তারপরে আপনার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই তো হিট স্ট্রোকের মতো বড় বিপর্যয় এড়াতে বেশি বেশি পানি পান করা এবং একটানা রোদে কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে পানি ও বিভিন্ন শরবত পানের ক্ষেত্রে যথেষ্ট সাবধান হওয়া উচিত বলে মত চিকিৎসকদের, কারণ এই গরমে পানিবাহিত রোগও বেড়ে যায়। পেশেন্টটাকে অতি দ্রুত ছায়ায় নিয়ে যেতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। লালমনিরহাট সীমান্তের 3টি আলাদা পয়েন্ট দিয়ে একযোগে অন্তত 33 জন বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছে। শুক্রবার সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এমন ঘটনা ঘটেছে। বিজিবির মিডিয়া সেল থেকে পাঠানো তথ্য অনুযায়ী পাটগ্রামের 65 বাড়ি সীমান্তে 10 জন, হাতিবান্ধার বড়খাতা সীমান্তে 11 এবং আদিতমারির দীঘলতারি সীমান্তে 12 জন সহ মোট 33 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। বর্তমানে ওই 33 ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। এছাড়া নওগাঁ সীমান্ত দিয়ে আরও 17 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। অবশ্য বিজিবি এই প্রচেষ্টা প্রতিহত করার পর তারা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেন। অন্যদিকে পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের সীমান্ত দিয়ে শুক্রবার বেলা 11:30টার দিকে নারী শিশু সহ 10 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সেই চেষ্টাও রুখে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। যে কোনো ধরনের পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে থাকার কথা জানানো হয়েছে বিজিবির পক্ষ থেকে।
দেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 8 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাস চাপায় একটি অটো ভ্যানের 3 জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মেঘুল্লা নামক এলাকায় সকাল 6:30টার দিকে এমন দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস অটো ভ্যানটিকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলাইমান শিকদার নামে 5ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী প্রাণ হারান। শুক্রবার সকালে সদর উপজেলার রামলাইন ইউনিয়নের 42 এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে মাদারীপুরের কালকিনি পৌরসভা এলাকায় বাস চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজধানীর বাজারে ধীরে ধীরে বাড়ছে চালের দাম। বিভিন্ন প্রকারের চালের দাম কেজি প্রতি বেড়েছে অন্তত 3 থেকে 6 টাকা পর্যন্ত। সবজির দাম নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। বেশিরভাগ সবজির দাম ছুঁয়েছে প্রায় 80 টাকা। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু মাছ তো দূরের কথা, ভাতের যোগান দিতেই হিমশিম অবস্থা নিম্ন ও মধ্যবিত্তের। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় বেড়েছে বেশিরভাগ চালের দাম। প্রতি কেজি 28 চালের দাম বেড়ে 52 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে নাজিরশাইল ও মিনিকেট মানভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। 1 কেজি চাউলে 5 টাকা 6 টাকা বাড়াই দিল, এটা দেখার মতো কেউ নেই। আর একটু কম লেগে তো গরিবের পক্ষে ভালো হইতো। এখন শুনতেছি আপনার দাম বাড়বে, গাড়ি পায় নাই খাইছে। এক দোকানে 90 টাকা, মানে এইভাবে ভেরিয়েশন হচ্ছে চালের দাম। মৌসুমের সব ধরনের সবজির দামও চড়া। পটল, ঢেঁড়স, বরবটি, ঝিঙ্গে কিংবা ধুন্দল, বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। সেঞ্চুরির পথেও রয়েছে 2-1টির দাম। এখন একটু বাজার বেশি, 50 থেকে 60-এর উপরে কোনো সবজি নেই। পটল হলো 60 টাকা 50 টাকা, পেঁপে হলো 60-70 এরকম। দাম নিলে তো আরো বেশি গরম লেগে গেছে। এখনো পর্যন্ত স্থিতিশীল রয়েছে আলু পেঁয়াজের মূল্য। পেঁয়াজ এখন বর্তমানে 40-45 টাকা করে, আর দেশি রসুন হচ্ছে যে 100 টাকা, খোলাটা 80 টাকা। এখন মনে হচ্ছে একটু সহনীয় পর্যায়ে আছে। ঈদ পরবর্তী সময়ে মাছের বাজারে সরবরাহ ভালো, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবচেয়ে বেশি মাছের দাম মোটামুটি কমে আছে, তুলনামূলক স্বাভাবিক আছে। মাংসের মধ্যে গরু 800 এবং খাসি প্রতি কেজি 1250 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধার তিস্তা পাড়ে শুকনো মৌসুমে দেখা দেয় পানির তীব্র অভাব, আর বর্ষায় ভয়াবহ ভাঙনের কবলে পড়তে হয়। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বসতভিটা নদীতে বিলীন হয়। তাই এ অবস্থা থেকে মুক্তি পেতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। নদীর অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চলে প্রায় 9,500 হেক্টর জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয়। এর মধ্যে ভুট্টা, মরিচ, কুমড়া, বাদাম, গম, তিসি, সূর্যমুখী ও পাট অন্যতম। নদীর নাব্যতা সংকটে ফসল ফলাতে কৃষকদের যেন কষ্টের শেষ নেই। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের কৃষকদের প্রায়ই বেকায়দায় পড়তে হয়। এই নদীর পানি আমাদেরকে এত অবহেলিত করছে, প্রতিবার 2বার 3বার ভাঙ্গা দিতে হয়। এপার ভাঙ্গে ওপার যায়, ওপার ভাঙ্গে এপার থেকে, এরকম ভাবে আমাদের জনজীবন খুব দুর্ভোগের। আমাদের বুঝ হওয়ার পর থেকে শুনি খনন করার কথা, অসময় ভারতবাসী পানি ছাড়ি দেয়, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এবারে অনেক ফসল নষ্ট হয়েছে। এলে আমরা চাই অতি তাড়াতাড়ি নদী খনন হোক, আমাদের কাজগুলো ভালো হোক। নদী খনন হলে অবশ্যই রাস্তাঘাট হবে, সব দিক দিয়ে ভালো হবে, যাতায়াত সুবিধা হবে, যানবাহন চলবে, রাস্তাঘাট হবে, সব সাইডে ভালো হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা চান তারা। এজন্য অনেক আগে থেকেই আন্দোলন সংগ্রাম করে আসছে ওই এলাকার মানুষ। পানি হঠাৎ আসলে যে আমাদের যে শস্য আছে সেগুলো তলিয়ে যায়, মানুষের ঘরবাড়িগুলো একদম বিলীন হয়ে যায়। এ কারণে আমরা চেয়েছি যে তিস্তাকে বৈষম্য মুক্ত করা হোক, আমাদের পানির যে ন্যায্য হিসেবে সেটা যেন আমরা পাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে গাইবান্ধা, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ উত্তরের কৃষিতে বিপ্লব ঘটবে বলে আশা স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
রাজবাড়ীর পাংশার হাবাসপুর পয়েন্টে নির্মিত হচ্ছে পদ্মা ব্যারেজ। এই প্রকল্পের সুফল মিলতে পারে দেশের 4টি বিভাগের 19টি জেলার 120 উপজেলায়। ব্যারেজে থাকবে 18 মিটার প্রস্থের 78টি স্পিলওয়ে গেট এবং 18টি আন্ডার স্লুইস গেট। পদ্মাপাড়ে মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে নির্মিত হতে যাচ্ছে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ। পদ্মা ব্যারেজ বিশেষ করে কৃষকদের জন্য। এই কৃষক যদি বাঁচবে দেশ। চর অঞ্চলের মানুষের পানি সংকট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই পদ্মা ব্যারেজ যদি এই হাবাসপুর চর অঞ্চলের উপর দিয়ে হয় তাহলে পানি সংকট আমাদের দূর হবে। পানি আটকে রেখে আমরা সময় মতো পানি সেচ প্রকল্পের মাধ্যমে আমরা পানি নিতে পারবো। গঙ্গা ব্যারেজ থেকে পানি ছাড়লে আমরা পানি পাই, পানি না ছাড়লে পানি পাই না। তাতে কি হয়, এই এলাকার কৃষক পানির অভাবে কৃষি চাষ করতে পারে না। যখন বর্ষার মৌসুম হয় তখন মানুষ নৌকায় যাতায়াত করে, অনেক সময় ঢেউয়ের কারণে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। আর শুকনার মৌসুমে মাঝখানে 5 কিলোমিটার হচ্ছে চর জাগার কারণে যারা দরিদ্র মানুষ তারা হেঁটে যায় অনেক কষ্ট করে, আর যারা ধনী মানুষ তারা হচ্ছে ঘোড়ার গাড়িতে যায়। এটাও খুব কষ্টসাধ্য ব্যাপার। হাবাসপুর থেকে ঘাটে যেতে অনেক সময় লাগে, 3 কিলো হাঁটে যেতে লাগে, তারপর ঘোড়ার গাড়িতে যাইতে হয়। তা আমাদের পদ্মা ব্যারেজ হলে এখানে পানি থাকবে, আমাদের কৃষিতে উন্নয়ন হবে। বৃষ্টি হয়ে গেলে সরকার আমাদের কি করবে, আমরা তো এই ঘাটের উপর নির্ভরশীল। আমাদের কৃষি উন্নয়ন এবং সেই সাথে এলাকার লোকের অর্থ সামাজিক উন্নয়ন এবং একটি সুন্দর পর্যটন কেন্দ্র হবে বলে আমরা আশাবাদী। রাজবাড়ী জেলা সহ 19টি জেলার 120টা উপজেলার মানুষ এই সুবিধা ভোগ করবে এবং আমরা চাই যেটা দ্রুত বাস্তবায়ন হোক। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও পরিবেশের যে আমূল পরিবর্তন ঘটবে তারই স্বপ্ন এখন হাবাসপুরের প্রতিটি মানুষের চোখে মুখে। পাংশার হাবাসপুর থেকে মাহফুজুর রহমান, দীপ্ত নিউজ, রাজবাড়ী। জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই একটি দল গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেছেন। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতন্ত্রকে একটি মহল সুপরিকল্পিতভাবেই ধ্বংস করতে চাইছে। দলটি নির্বাচনের পর পরিকল্পিতভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করছে, যা দেশের সুস্থ রাজনীতির পরিবেশকে মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত করছে। তাই গণতন্ত্র রক্ষায় অশুভ শক্তিকে প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের কিছু কিছু মহল যারা নির্বাচনের আগে থেকে জুলাই 24-এর পর থেকে কিছুদিন পর থেকেই এমনভাবে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছেন যাতে করে গণতন্ত্র এখানে না থাকে। আজকে আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করবার একটা প্রচেষ্ট উদ্যোগ আমি দেখতে পাচ্ছি। এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে তার জন্য সকল গণতান্ত্রিক শক্তি এক হওয়া উচিত বলে আমি মনে করি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনকে নতুন করে সহায়তা দেয় এবং রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কয়েক মাস আটকে থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট নামে বিলটি 226-195 ভোটে পাশ হয়। কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে একটি বিশেষ আবেদনপত্রে সই করলে এটি ভোটাভুটির জন্য উত্থাপন করা সম্ভব হয়। এই ঘটনা রিপাবলিকান পার্টির মধ্যকার বিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনাসামনি কথা বলতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে জেলেনস্কি উল্লেখ করেছেন, ইউরোপের এই যুদ্ধটি আবার কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে সেই পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। তিনি আরও যোগ করেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানিয়েছেন।
এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2026। 10 বছর পর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। স্বাগতিকদের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যের বিপরীতে বাংলার মেয়েদের মিশন হ্যাট্রিক শিরোপা ঘরে তোলা। কোনো স্নায়ু চাপে ভুগছে না অতিথি দলটি, সেরাটা দিয়েই ট্রফি হাতে দেশে ফিরতে চায় মারিয়া মান্দারা। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে দুই দলের মহারণ। ভারত থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। এক মাকে হারিয়েছেন কদিন হলো। দেশ মাতৃকা দায়বদ্ধতার কারণে শেষবারের মতো দেখা হয়নি মাকে। বুকে পাথর বেঁধে এবার বাংলাদেশকে আরেকটি সম্মান উপহার দেওয়ার লক্ষ্যে অনুশীলনে শিউলি আজিম। মিশন সাফের হ্যাট্রিক শিরোপা জয়। কাজটা অতটা সহজ নয় তা জানা পুরো দলের, তাই বলে তো হাল ছেড়ে দেওয়া যায় না। ভারতের গোয়া রাজ্যে তপ্ত রোদে নিজেদের সেরাটা নিংড়ে খেলার প্রতিজ্ঞা মারিয়া মান্দা, আনিকা, ঋতুপর্ণাদের। আনিকা, ঋতুপর্ণার পাশাপাশি পুরো দলের সবাই সমান, কোনো বিশেষ কেউ নেই। দল হিসেবেই খেলতে চায় মেয়েরা। ম্যাচের 90 মিনিটের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে হবে, এটাই আসল বিষয়। গ্রুপ পর্বে 2 ম্যাচ আর সেমিফাইনাল 3 ম্যাচে করা ভুলগুলো শুধরে নেওয়ার শেষ সুযোগ বাংলার নারীদের। বলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে তাই ভোরবেলায় ঘাম ঝরানো অনুশীলনটা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। সুযোগ পেয়েছি আবার, বিগত দিনে আমরা 2টা সাব জিতেছি, তো তৃতীয়বারের মতো আবার সুযোগ এসেছে। তো সবসময় তো অনেকের সুযোগ থাকে না, তো আসলে এই সুযোগটা পেয়েছি, এটা কাজে লাগানোর জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে এসেছি, পরিশ্রম করে এসেছি। তো অবশ্যই ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। প্রতিপক্ষ ভারতও যাচ্ছে হারানো শিরোপা ফিরে পেতে। সেমিতে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের বিপক্ষে এবার অন্তত সহজ ম্যাচ হবে না, তা ভালো করে জানা তাদের। সবশেষ 2019 সালে নিজেদের 5ম ট্রফি জিতেছিল তারা। এরপরে টানা 2বার বাংলার মেয়েদের শিরোপা উৎসব তাদের দেখতে হয়েছে গ্যালারিতে বসে। বাংলাদেশ দল নিয়ে আমাদের পুরো ধারণা আছে, সেভাবে প্রস্তুতি নিয়েছি। দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার লক্ষ্যে জয়ের বিকল্প কিছু ভাবছি না। 2022 এবং 24 সালে সাফের গ্রুপ পর্বে ম্যাচে ভারতকে টপকে সেমিতে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এবার ভিন্ন মঞ্চে আরেকবার দক্ষিণ এশিয়ার রানী হওয়া শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ লাল সবুজ কন্যাদের। হেঁটে চলা এই পথের শেষ হাসিটা হাসবে কে, কার হাতে উঠবে সাফের 8ম আসরের শিরোপা? বাংলার মেয়েরা কি পারবে স্বপ্নের হ্যাট্রিক মিশনের শেষটা রাঙাতে, নাকি ভারতের কন্যারা পুনরুদ্ধার করবে সে ট্রফি? তার উত্তর মিলবে জওহরলাল নেহরুর ফতোদা স্টেডিয়ামে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতায় একমত বাংলাদেশ ও তুরস্ক। ঢাকায় 2 দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলন। বিশ্ব পরিবেশ দিবসে শব্দ দূষণের প্রতিকার চাইলেন রাজধানীবাসী। প্রকৃতিতে ফিরতে পারে এল নিনো, প্রভাব পড়বে বাংলাদেশেও বিশেষজ্ঞ মতামত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আমরা নীরব বলে ঘোষণা করেছি। আজ থেকে সেখানে ডিআইজি ট্রাফিকের যিনি প্রধান আছেন উনি অ্যাকশনে চলে যাবেন। আমরা সেটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। লালমনিরহাট সহ 3 জেলার সীমান্ত এলাকা দিয়ে অন্তত 60 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের। বিজিবির কঠোর পদক্ষেপে শূন্যরেখায় অবস্থান। রাজধানীর বাজারে প্রকারভেদে চালের দাম বেড়েছে। কেজি প্রতি 3 থেকে 6 টাকা পর্যন্ত। সবজির অতিরিক্ত দামে অসন্তোষ ক্রেতাদের মাঝে। 1 কেজি চাউলে 5 টাকা 6 টাকা বাড়াই দিল, এটা দেখার মতো কেউ নেই। এখন একটু বাজার বেশি, 50 থেকে 60-এর উপরে কোনো সবজি নেই। গাইবান্ধায় তিস্তার 2 পাড়ে শুকনো বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন দাবি। হওয়ার পর থেকে শুনি খনন করার কথা, অসময় ভারতবাসী পানি ছাড়ি দেয়। এপার ভাঙ্গে ওপার যায়, ওপার ভাঙ্গে এপার থেকে। নদী খনন হলে অবশ্যই রাস্তাঘাট হবে, সব দিক দিয়ে ভালো হবে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শনিবার সন্ধ্যায়। 10 বছর পর বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। হ্যাট্রিক শিরোপার হাতছানি সফরকারীদের সামনে।
ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।